আমরা তাহলে পড়া শুরু করি। সেটা হচ্ছে আমরা এখন শুরু করতেছি আবার পিছন দিক থেকে। আই মিন আবার সেই আ ২ নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু করব না ৩ নাম্বার বলতো? এই তোরা একটু আচ্ছা ৩ নাম্বার দিয়ে শুরু করি, হ্যাঁ? তো ৩ নাম্বার দিয়ে শুরু করি। লাগলে পরে আবার ২ নাম্বার আচ্ছা ঠিক আছে। সবই করাবোনি, সমস্যা নেই। সবই করাবোনি। আগে ৩ নাম্বার দিয়ে শুরু করি। এটা বেশি ইম্পোর্টেন্ট। অ্যা এনায়েত আসে নাই এখনো। এনায়েতের দরকার ছিল। ও তো মনে হয় এটা ১ম থেকে পায় নাই। আচ্ছা তো এই চ্যাপ্টারের ১ম দিকের যে কিছু কথাবার্তা সেটা হচ্ছে আমরা পদার্থকে ২ টা ভাগে ভাগ করতে পারি। সকল পদার্থকে ২ টা ভাগে ভাগ করতে পারি। এগুলো আমরা আগেই জানি তবুও আরেকবার একটু রিভিউ দিচ্ছি। একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে যৌগিক। তো মৌলিক পদার্থ কেমন? আমরা এখন অনেক কিছু পড়ে ফেলছি, সো অনেক কিছু জানি। আমরা জানি যে ধাতুর মধ্যে আ ধাতু যে মৌলিক যদি আমরা একটা সোডিয়াম ধাতুর খন্ড নিই, সোডিয়াম ধাতুর খন্ড অথবা একটা আ লোহার খন্ড নিলাম। লোহার মধ্যে এরকম লোহার পরমাণুগুলা পরপর এরকম সাজানো থাকে এবং তারা এই ধাতুর পরমাণুগুলা যে বন্ধন দ্বারা যুক্ত থাকে সেটা ছিল ধাতব বন্ধন। আ তো এরকম যে লোহার পরমাণুগুলা যুক্ত হয়ে আছে, আমরা যদি এই লোহার খন্ডটাকে আরো কাটতে থাকি, আরো ছোট করতে থাকি, তাইলে এইরকম তবুও এখনো লোহাই আছে সে। আরো কাটলাম, এখনো সে লোহাই আছে। আরো কাটলাম, একদম ক্ষুদ্র করতে, করতে যখন এই মোমেন্টে আসলাম যে এরপরে ক্ষুদ্র করলে আর ওই জিনিসটার অস্তিত্বই থাকে না। ওই জিনিসটার আর অস্তিত্বই থাকে না। এই যে সবচেয়ে তার মানে যে পদার্থকে অ্যা আমরা ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাচ্ছি। এই ছাড়া অন্য কিছু আর পাচ্ছি না। তাদেরকে মৌলিক পদার্থ বলব। আর এই মৌলিক পদার্থকে ক্ষুদ্র করতে, করতে সবচেয়ে যে ছোট এককটা পাবো, যেইটাকে সবচেয়ে যে ছোট কণাটা পাবো, যেইটাকে আরো কাটার চেষ্টা করলে ওই জিনিসটারই আর অস্তিত্ব থাকবে না। মানে লোহারই কোনো অস্তিত্ব থাকবে না। সেই সবচেয়ে ছোট্ট কণাটাকে আমরা বলব তার পরমাণু। তার মানে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে কণা সেটার নাম হচ্ছে তার পরমাণু। এটুক তো বুঝছিস নাকি? তো এখন পর্যন্ত মৌলিক পদার্থ প্রকৃতিতে টোটাল পাওয়া গেছে হচ্ছে ১১৮টা। এর মধ্যে মানে আরকি টোটাল প্রকৃতিতে বলব না। টোটাল আরকি ১১৮টা মৌল পাওয়া গেছে। এর মধ্যে ৯৮ টা পাওয়া গেছে প্রকৃতিতে। ৯৮ টা প্রাকৃতিক। বাকি কয়টা থাকে রে? বাকি কি ২৬? না এই ৯৮ আর ১১৮ বাকি হচ্ছে ২০ টা, হ্যাঁ। বাকি ২০ টা হচ্ছে ল্যাবে তৈরি করা হইছে। মানে কৃত্রিম, হ্যাঁ? তো মৌলিক পদার্থ টোটাল ১০০ মৌলিক মৌল পাওয়া গেছে ১১৮ টা। এর মধ্যে ৯৮ টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া গেছে। বাকি ২০ টা হচ্ছে ল্যাবে তৈরি করা হয়েছে। আচ্ছা এখন আমাদের বডিতে টোটাল আ কিছু মৌল আছে সেগুলা হচ্ছে প্রায় ২৬ টা মৌল আমাদের বডিতে পাওয়া যায়। আচ্ছা এবার আসি যৌগিক পদার্থ। এই নওরিন আসছিস? হ্যাঁ ভাই আমরা আবার রিভিশন শুরু করছি পদার্থের গঠন চ্যাপ্টার থেকে। হ্যাঁ, হ্যাঁ বল। আরে এটা কোনো কথা কইলি তুই? এখন ধর তোর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাইলে একরকম মূল্য, হামিমের হইলে আরেক রকম। বুঝিস নাই? হ্যাঁ, মানে ওগুলার দাম হিসাব করে। হুম, আচ্ছা, আচ্ছা। ওকে শোন, আ আমরা যদি এভাবে আ যৌগিক পদার্থর কথা চিন্তা করি তাইলে যৌগিক পদার্থ মানে হচ্ছে এক বা একাধিক মৌল নিয়ে একটা পদার্থ তৈরি হবে। সেটাকে আমরা যৌগিক পদার্থ বলব। যেমন ধর কার্বন ডাই অক্সাইড CO2। আচ্ছা আমরা কঠিন কিছু একটা নেই। কঠিন হচ্ছে ধর কাগজ নিলাম, কাগজ। তো এটা একটা ধর কাগজের টুকরা। তো কাগজের মধ্যে যেটা আছে
কাগজের মধ্যে, কাগজের মূল উপাদান যদি বলি, কাগজের মধ্যে আছে হচ্ছে সেলুলোজ। এটা হচ্ছে কাগজ, এর মূল উপাদানটা হচ্ছে সেলুলোজ। সেই সেলুলোজটা হচ্ছে এরকম অনেকগুলা গ্লুকোজের অণু পর পর যুক্ত হয়ে চেইনের মতো বানায়, এগুলা প্রত্যেকটা গ্লুকোজ অণু। তা আমি যদি এই কাগজটাকে কাগজের মধ্যে এরকম অসংখ্য চেইন আছে, তো আমি কাগজটাকে যখন ছিঁড়বো কিছু কিছু চেইন আলাদা হয়ে যাবে এরকম, এবং এটাকে আস্তে আস্তে যদি ছোট করতে থাকি, এক সময় লাস্টে গিয়ে একটা গ্লুকোজ অণু, ধরে এটা একটা গ্লুকোজ অণু, গ্লুকোজ অণুর সংকেত হচ্ছে C6H12O6। এই একটা সবচেয়ে, কাগজটাকে কাটতে কাটতে সবচেয়ে ছোট্ট যে কণাটাকে, ওই কণাটাকে যদি আমি আরো ভেঙে ফেলি, এই গ্লুকোজের অণু, এই একটা, এটা হচ্ছে এরকম C6H12O6, এটাকে যদি আরো কাটি তাহলে কাগজেরই আর অস্তিত্ব থাকবে না, সে অন্য কিছু হয়ে যাবে। অন্য কিছু কি হয়ে যাবে? গ্লুকোজকে যদি আমি আরো ভাঙি, সে হয়ে যাবে কার্বন, মানে কয়লা পাবো, হাইড্রোজেন একটা গ্যাস পাবো, অক্সিজেন আর একটা গ্যাস পাবো আর কি। তার মানে তখন সে কাগজের আর অস্তিত্ব থাকবে না। তার মানে একটা পদার্থকে, যে পদার্থকে ক্ষুদ্র করতে করতে আমি সবচেয়ে লয়েস্ট ছোট কণায় ভাগ করি যদি নিয়ে যাই, তখন একাধিক মৌল পাওয়া যায়। তার মানে আমি কার্বন পাইছি, হাইড্রোজেন পাইছি, অক্সিজেন পাইছি। তো এই পদার্থকে তখন বলবো যৌগিক পদার্থ। তার মানে যে পদার্থ একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। আর ওই যৌগিক পদার্থের সবচেয়ে ছোট কণা যেটাকে ভাঙলে ওই যৌগিক পদার্থটা আর যৌগিক থাকতেছে না, সে মৌলে রূপান্তর হয়ে যাচ্ছে, মানে এইটাকে, এই যে এইটাকে বলবো যৌগিক পদার্থের অণু। তার মানে মৌলিক পদার্থের সবচেয়ে ছোট কণা ছিল পরমাণু, যৌগিক পদার্থের সবচেয়ে ছোট কণা হচ্ছে অণু। আচ্ছা, এইটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। এবার আসি, পরমাণু আর অণু নিয়েও আমাদের বলা হয়ে গেল। এবার এই পরমাণু আর অণুকে প্রকাশ করতে, পরমাণুকে প্রকাশ করতে গিয়ে বা মৌলগুলাকে প্রকাশ করতে গিয়ে আমরা কিছু প্রতীক ঠিক করে নিছি। তো এই প্রতীক গুলা লেখার কিছু নিয়ম আছে, তো এগুলা তোরা পড়ে নিলেই পারবি, তবু আমি একটু কয়েকটা বলে দিচ্ছি। যে মৌলগুলাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি, মৌলের পরমাণুগুলাকে। তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা রুল মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে, আমরা যে মৌলের প্রতীকটা লিখতে চাচ্ছি, প্রতীকটা আমরা কিভাবে লিখব? এক্ষেত্রে আমরা ইংরেজি নাম নিয়ে লিখতে পারি। যেমন যদি ইংরেজি নাম নিয়ে উদাহরণ দিই, যেমন একটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন, তো হাইড্রোজেন এইটার ক্ষেত্রে ইংরেজি নাম নিলে আমরা ইংরেজি নামের প্রথম অক্ষরটা দিয়ে মৌলের প্রতীকটা লিখতে পারি। এখন যদি এমন হয়ে যায় যে আমরা কোনো কোনো ক্ষেত্রে ল্যাটিন নামও ইউজ করতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আমরা ল্যাটিন নামও ইউজ করতে পারি। তো ধর এই হাইড্রোজেন সবসময় মৌলের প্রতীক লেখার সময় প্রথম অক্ষর অবশ্যই বড় হাতে লিখতে হবে। তো এরকম ধর ক্লোরিন, এটা যদি লিখতে যাই তাহলে আমাদের ক্লোরিন লিখতে গেলে এরকম আসে, ক্লোরিন। তো এইখানে আমরা শুধু প্রথম অক্ষরটা নিলে হইতে পারতো, বাট সমস্যা হচ্ছে প্রথম অক্ষরটা নিলে আবার কার্বনেও আমরা সি নিয়ে ফেলছি। সো এইসব ক্ষেত্রে আমরা যেটা করি, পরবর্তী যে পরবর্তী লেটারটা নিতে পারি, অথবা এমন হইতে পারে যে সবচেয়ে বেশি উচ্চারিত হয় এরকম একটা লেটার নিতে পারি। যেমন আমরা ক্লোরিন লিখতে গেলে সি এর পর এলটা বেশি উচ্চারণ হচ্ছে, তো আমরা ক্লোরিনকে সিএল এভাবে লিখি। অবশ্যই এই এলটা ছোট হাতে লিখতে হবে। অনেকেই এগুলা ভুল করে, যেমন ওই ইয়াতে এটা ধর, যেমন CO2, ওই সংকেতের ক্ষেত্রে CO2 লিখতে গিয়ে অনেকে এভাবে লিখে ফেলে, এটা একটা কমন মিস্টেক, এগুলা করা যাবে না। সিও দিয়ে বোঝাচ্ছি আমরা কোবাল্ট, সিও দিয়ে বোঝাচ্ছি কোবাল্ট, মানে যে কোবাল্টের ক্ষেত্রে সি প্রথম অক্ষর বড় হাতের, তারপরে ও। আর যখন ওই CO2 লিখতেছি, মানে সংকেত লিখতেছি, তখন সি দিয়ে বোঝাচ্ছি কার্বন, ও দিয়ে বোঝাচ্ছি অক্সিজেন, আলাদা আলাদা জিনিস। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা আমরা পরমাণু বুঝাচ্ছি, কোন কিভাবে অ্যাকচুয়ালি প্রতীকটা লিখতেছি, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে আমরা ইংলিশ নাম না নিয়ে আমরা ল্যাটিন নাম নিয়েও কাজটা করতে পারি। যেমন সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে নেট্রিয়াম। এইটার প্রথম অক্ষর এন,
এন নেওয়া হয় না এই জন্য যে নাইট্রোজেনেও আমরা এন দিয়ে দেখাই, এজন্য পরবর্তী এটাকেও নিয়ে নেওয়া হয়েছে। তো এভাবে আমরা মৌলের প্রতীকের নাম লিখতে দেখাইতে পারি, প্রতীক লিখতে পারি। আই মিন প্রথম অক্ষর বড় হাতের হওয়া লাগবে, নামটা ইংরেজি বা ল্যাটিন নামের হওয়া লাগবে, আর প্রথম অক্ষরের সাথে পরের অক্ষর অথবা সবচেয়ে বেশি উচ্চারিত হয় এরকম একটা অক্ষর নিয়ে আমরা মৌলের নাম দেখাইতে পারি। আচ্ছা, এইবার সংকেত, ওই সংকেতের একটু বলে ফেললাম। তো সংকেত হচ্ছে আমরা যদি হ্যাঁ ভাই বল। হ্যাঁ নরেন বল। হ্যাঁ, ফ্লোরিনকে আমরা শুধু এফ দিয়েই দেখাই, ফ্লোরিনকে শুধু আমরা এফ দিয়েই দেখাই। আচ্ছা, মানে আর কি এফ দিয়ে কিন্তু আরো কিছু আছে। ওই যেমন দেখবি একটা আছে আমাদের ইসের দিকে, দাঁড়া আমি পর্যায় সারণীটা একটু খুলি। না মিল থাকবে না। এই যেমন ধর এই 114 নাম্বার যে মৌলটা ফ্লোরোভিয়াম, এইখানেও কিন্তু এফ আছে, ওইখানে আবার এফ এর সাথে এল দেওয়া আছে, ওকে এফ এল। তো ফ্লোরিন লিখতে গিয়ে শুধু এফ লিখছি, আর যখন ফ্লোরোভিয়াম লিখছি তখন আবার এফ এল ইউজ করছি। মানে যদি একবার ওই লেটারটা আগে ইউজ করা হয়ে যায়, পরে সেটা নতুন ওরকম একই লেটারের আসলে সাথে আরেকটা লেটার নিয়ে আসা হবে। তো এরকম ব্যাপারটা আর কি। আচ্ছা, এইবার আহ অণু, আই মিন যৌগিক পদার্থের যদি ক্ষুদ্রতম কণাকে আমরা দেখাইতে যাই, তখন এরকম একটা সংকেত ইউজ করতেছি। যেমন একটু আগে লিখছিলাম গ্লুকোজ। তো গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজকে গ্লুকোজের যে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সবচেয়ে মানে আর কি ওই সেলুলোজের সবচেয়ে ছোট কণা বা কাগজের সবচেয়ে ছোট কণা যেটা, সেটা ছিল এরকম গ্লুকোজ। তো এই গ্লুকোজের একটা অণুর মধ্যে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন আছে। তো এরকম এক্স্যাক্টলি কয়টা করে কার্বন আছে, কয়টা করে হাইড্রোজেন আছে, কয়টা করে অক্সিজেন আছে, বা কয়টা করে কোন মৌলের পরমাণু আছে, এগুলো এক্স্যাক্টলি দেখাইতে হলে আমরা এই সংকেতটা ইউজ করি। এরকম যেমন কার্বন ডাই অক্সাইডের মধ্যে একটা কার্বন আছে, 2টা অক্সিজেন আছে, অবশ্যই বড় হাতের হবে এইসব, H2O। স্যার যদি এভাবে লিখিস তো স্যার চাইলেই কাটতে পারবে। অনেক ক্ষেত্রে স্যাররা হয়তো স্কিপ করে যায়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভুল, এগুলা ভুল করা যাবে না। ওকে, তো অণু পরমাণু নিয়ে আশা করি কারো আর কোশ্চেন নাই। এরকম ধর সালফিউরিক অ্যাসিড যেমন H2SO4, এখানে 2টা হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, 4টা অক্সিজেন আছে। আমরা এগুলা নিয়ে আরো ডিটেইলস পড়বো। আণবিক সংকেত, আরেকটা আছে স্থূল সংকেত, এগুলা পড়বো 6 নাম্বার চ্যাপ্টারে। 6 নাম্বার চ্যাপ্টারে এগুলা নিয়ে আবার আমরা ডিটেইলস পড়বো। আচ্ছা, এবার আসি পরমাণুকেও ভাঙলে আরো কিছু কণা পাওয়া যায়। এখন এগুলা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। পরমাণুকে ভাঙলে আরো কিছু কণা পাওয়া যায়, এইটার জন্য আমাদের বইয়ের যে চার্টটা আছে সেই চার্টটা পড়লেই অ্যাকচুয়ালি বাকিগুলা পড়া হয়ে যায়। তো একটা পরমাণুর কণিকা আর কি, পরমাণুর মূল কণিকা, এটা এরকম তিনটা। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। কোনটাকে কিভাবে দেখায়? ইলেকট্রনকে ই দিয়ে দেখানো হয়, প্রোটনকে পি দিয়ে দেখানো হয়, নিউট্রনকে এন দিয়ে দেখানো হয়। তো এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এগুলা হচ্ছে এদের প্রতীক। এবার ধাপে ধাপে আসি, যে আমরা যদি একটা ইলেকট্রনের ভর নির্ণয় করতে যাই, এক্সাক্ট ডিজিটাল ওয়েতে যদি আমরা ভর নির্ণয় করি, এক্সাক্ট ভর আসবে ইলেকট্রনের প্রকৃত ভর, এক্সাক্ট ভর আসবে 9.1, হ্যাঁ 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর যদি কেজিতে নেই 10⁻31 কেজি এরকম আসবে। এরকম প্রোটনের যদি এক্সাক্ট ভর মাপি সেটা আসবে
1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, নাহলে ক্যালকুলেটরে আছে। আর এরকম নিউট্রনের যদি এক্সাক্ট ভর মাপি আমরা, তাহলে নিউটনের এক্সাক্ট ভরটা আসবে 675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সবগুলা গ্রামে লিখছি, যদি কেজিতে লিখি তাহলে এগুলা 27 হয়ে যাবে। এখানে 27, এটা হয়ে যাবে 31। ওকে, তো এখন এই যে বুঝাই যাচ্ছে যে এদের ভর অনেক ছোট্ট সংখ্যা। তো এখন এই সংখ্যাগুলাকে এভাবে বারবার না বলে এইটাকে আরেকটা ওয়েতে আমরা প্রকাশ করতে পারি, যেটাকে আপেক্ষিক ভর বলে। যেটা দরকারি জিনিস একটা, সেটা হচ্ছে আমরা এখন আপেক্ষিক ভর নিয়ে জানবো। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর মানে এবার এদের ভরটা এরকম এক্সাক্ট মান না দিয়ে আমরা তুলনা করব। তো তুলনা করার জন্য অবশ্যই একটা রেফারেন্স ধরে নিতে হবে, যার সাপেক্ষে আমরা তুলনা করতে চাই, এরকম একটা কিছু ধরে নিতে হবে। তো যেমন ধর, আমরা ডাস্টারের ভরটা মাপতে চাই, এই ডাস্টারের ভরটা মাপতে চাই। ডাস্টারের ভরটা আমি এক্সাক্ট ভর পাইলাম, ধর এক্সাক্ট ভর এই যে এরকম ডাটা দিয়ে যদি বলি, ধর আমি এক্সাক্ট ভর এটার পাইছি 20 গ্রাম। এই ডাস্টারটার অ্যাকচুয়াল ভর পাইছি 20 গ্রাম। তো এই ডাস্টারটাকে আমি মার্কার দিয়ে মাপতে চাচ্ছি, ডাস্টারটাকে এই মার্কার দিয়ে মাপতে যাচ্ছি। তো মার্কার প্রতিটার ভর, প্রতিটার ভর ধর 10 গ্রাম করে আমরা ধরে নিলাম। তাহলে আমি যদি এক পাল্লায় ডাস্টারটাকে রাখি, আরেক পাল্লায় মার্কার দিতে যাই, তাইলে দুইটা মার্কার ওই এক পাল্লায় দেওয়ার পর আরেক পাল্লার ডাস্টারের সাথে ব্যালেন্স হবে। তার মানে এই ডাস্টারটা এই মার্কারের তুলনায় 2 গুণ ভারী, প্রত্যেকটা মার্কারের তুলনায় 2 গুণ ভারী। তাহলে আমরা মার্কার দিয়ে যেহেতু ডাস্টারটাকে মাপলাম, তাহলে আমরা যদি রেফারেন্স ধরে নেই এই মার্কারটা, তাহলে আমরা এই ডাস্টারের আপেক্ষিক ভর এই মার্কারের সাপেক্ষে কত আমরা বলতে পারবো, সেটা হচ্ছে 2। দুইটা মার্কারের ভরের সমান হচ্ছে একটা ডাস্টারের ভর। তার মানে যাকে সাপেক্ষ ধরে নিচ্ছি তার যত গুণ হবে সেটাকে বলতেছি তার আপেক্ষিক ভর, যাকে রেফারেন্স ধরে নিচ্ছি তার যত গুণ হবে সেটাকে বলতেছি তার আপেক্ষিক ভর। তার মানে ডাস্টারটা মার্কারের সাপেক্ষে 2 গুণ ভারী, অর্থাৎ ডাস্টারের আপেক্ষিক ভর হচ্ছে 2। তাইলে এটাকে আমরা কিভাবে মাপলাম? আমরা যেটা করছি, তাইলে আপেক্ষিক ভর মাপতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমি যদি এভাবে লিখি যে আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর এটা আমরা কিভাবে বের করলাম, 2 কিভাবে হইলো উপরের মানে ইসের আহ, আচ্ছা ওই ডাস্টারের অ্যাকচুয়াল ভর ছিল হচ্ছে 40 গ্রাম, ডাস্টারের অ্যাকচুয়াল ভর ছিল 40 গ্রাম, 40 গ্রাম। আর প্রত্যেকটা মার্কারের ভর ছিল সরি 40 গ্রাম না, 20 গ্রাম বলছিলাম, ডাস্টারের ভর বলছিলাম 20 গ্রাম। আর তাহলে উপরে লিখলাম 20 গ্রাম, এটা হচ্ছে ডাস্টারের অ্যাকচুয়াল ভর ছিল। আর প্রত্যেকটা মার্কারের ভর ছিল 10 গ্রাম করে। তা আমরা এই যে ভাগ দিলে 2 পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি কিভাবে আপেক্ষিক ভরটা নির্ণয় করছি, উপরে রাখছি প্রকৃত ভর, নিচে রাখছি রেফারেন্সের ভর, যার সাপেক্ষে মাপতেছি তার ভর। তাইলে আপেক্ষিক ভর জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি, আপেক্ষিক ভরটাকে আমি এভাবে লিখতে পারি, উপরে হচ্ছে প্রকৃত ভর আর নিচে হচ্ছে যার সাপেক্ষে মাপতেছি তার ভর। তার মানে এটাকে আমি এভাবে লিখতেছি, রেফারেন্স, সরি রেফারেন্সের ভর, সেটা যে কোনো কিছু হইতে পারে, রেফারেন্সের প্রকৃত ভর কিন্তু। এভাবে আমরা আপেক্ষিক ভর বের করে ফেলতেছি। তো আমি যদি এখন বলি যে এই মার্কারটার আপেক্ষিক ভর কত, মানে মার্কার দিয়ে তো রাস্টারকে মাপছি, এখন আমি রেফারেন্সেরই আপেক্ষিক ভর চাচ্ছি, তাহলে নিয়মটা কি হবে, এই মার্কারটার প্রকৃত ভর কত 10 গ্রাম, সেটা হবে উপরে। আর নিচে হবে মার্কারটাই তো রেফারেন্স, মার্কারের ভর কত হবে 10, দুইটা 10 হলে কাটাকাটি গিয়ে 1 থাকবে। তার মানে রেফারেন্সের আপেক্ষিক ভর সবসময় একই হবে, রেফারেন্সের আপেক্ষিক ভর সবসময় একই হবে। আচ্ছা, তো আমরা এখন এই আপেক্ষিক ভর জিনিসটা আমাদের কি সুবিধা করে দিচ্ছে, আমাদের বড় সংখ্যাগুলোকে ছোট করে দিচ্ছে। যেমন আমাকে 40 গ্রাম, ওই যে সরি ওই 20 গ্রামের বদলে এখন আমাকে 2 বললেই হচ্ছে, এরকম একটা অবস্থা। তো
তুলনা করলে অনেক অড সংখ্যাগুলা, মানে এই যে এই সংখ্যাগুলা বারবার বলা একটা ঝামেলা। 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, এটা বলতে অনেক টাইমও লাগে, লিখতেও টাইম লাগে, একটা অড জিনিস। তো এইসব ক্ষেত্রে আমরা যদি আপেক্ষিক ভর দিয়ে বলি, বোঝাটা সুবিধা হয় বা বলাটা সুবিধা হয়, তাইলে আমরা এবার এভাবে আপেক্ষিক ভর বের করব তিনটারই। তো আমরা একটা রেফারেন্স ধরে নিব। এখন যেমন মার্কারটাকে রেফারেন্স ধরে নিছিলাম, তো এই তিনটা পরমাণু, এই তিনটা কণিকার যখন আমরা আপেক্ষিক ভর নির্ণয় করতে যাব, আমরা রেফারেন্স ধরে নিব এই প্রোটনের ভরটাকে রেফারেন্স ধরে নিব। আচ্ছা, আমাদের টাইম কি শেষ হয়ে আসতেছে? আচ্ছা, আমি এন্ড দিয়ে আবার শুরু করতেছি, জয়েন দে তোরা। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, তাইলে আমরা এবার এই তিনটার আপেক্ষিক ভর নির্ণয় করতে চাই, আমাদের একটা রেফারেন্স ধরে নেওয়া লাগবে। তো আমরা এই রেফারেন্স হিসেবে এবার প্রোটনকে ঠিক করে নিচ্ছি যে প্রোটনটা হবে আমাদের রেফারেন্স। মানে আমরা যেমন এখানে মার্কারকে রেফারেন্স ধরছিলাম, এরকম এই তিনটার ভর, আপেক্ষিক ভর মাপার সময় আমরা প্রোটনটাকে রেফারেন্স ধরে নিচ্ছি। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা প্রোটনের সাপেক্ষে একবার ইলেকট্রনের ভর মাপবো, একবার প্রোটনের নিজের ভর মাপবো, আরেকবার নিউট্রনের ভর মাপবো। তাহলে তাই যদি করি, ইলেকট্রনকে যদি প্রোটনের সাপেক্ষে ভর মাপতে যাই, উপরে যদি আমি এই যে এই ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, আর নিচে এই 1.673 ইন্টু 10⁻24 গ্রাম দিয়ে ভাগ দেই, তখন যেটা আসবে সেটা প্রায় শূন্যের কাছাকাছি। এই মানটা জিরোর কাছাকাছি আসবে। মানটা অনেকটা এরকম, 1/1838, মানে এককে এত ভাগ করা লাগবে, 1838 ভাগ করলে যে সংখ্যাটা আসে সেটা, মানে এটা প্রায় জিরোর কাছাকাছি। তো আমরা প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের ভর প্রায় শূন্য, এই জন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য। আরেকটা ব্যাপার, আপেক্ষিক ভরের কোনো একক নাই, কারণ উপরেও গ্রাম নিচেও গ্রাম, কাটাকাটি গিয়ে কোনো একক থাকবে না। তো এটা লিখে রাখতে পারিস। তার মানে ইলেকট্রনের ভরটা প্রায় শূন্যের কাছাকাছি, এই বেসিকটা আমাদের সামনে দরকার হবে। আমরা প্রায় অনেক জায়গায় ইলেকট্রনের ভরটাকে কখনো গোনায় আনি না, এই রিজনেই যে ইলেকট্রনের ভরটা এতটাই ক্ষুদ্র, সেটা প্রায় শূন্যের কাছাকাছি। এখন প্রোটনকে রেফারেন্স ধরে নিচ্ছি, তাহলে প্রোটনের সাপেক্ষে প্রোটনের আপেক্ষিক ভর কত হবে? উপরে থাকবে প্রোটনের ভর, নিচে আসবে রেফারেন্সের ভর মানে প্রোটনের ভর, তার মানে কাটাকাটি গিয়ে একই আসবে। রেফারেন্সের সাপেক্ষে রেফারেন্সের ভর সবসময় একই হয়। আচ্ছা, এবার লাস্ট, এরকম নিউট্রনের সাপেক্ষে, সরি, প্রোটনের সাপেক্ষে যদি নিউট্রনের ভর নির্ণয় করি, এই সংখ্যাটাকে যদি উপরে রাখি আর নিচে যদি এইটাকে রাখি, এই দুইটা সংখ্যা প্রায় সমান, এই যে এটা 7.3, এটা 7.5, মানে দুই ঘর নিলে একই, সো এইটাও একই আসবে। তার মানে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনের আপেক্ষিক ভর 1। এইটুক নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। এবার একইভাবে আমরা চার্জ নিয়ে কথা বলবো। এতক্ষণ প্রকৃত ভর আর আপেক্ষিক ভর নিয়ে কথা বললাম। এবার এরা চার্জ, যাদের যত চার্জ আছে সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের এখন সবগুলার চার্জ দেখবো, আপেক্ষিক চার্জ দেখবো আর অ্যাকচুয়াল চার্জ দেখবো। তাহলে এটা হচ্ছে প্রকৃত চার্জ, আর এখানে লিখলাম আপেক্ষিক চার্জ। তো অ্যাকচুয়াল ইলেকট্রনের চার্জ যদি আমরা হিসাব করি, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, তার মানে সে কোনো ধনাত্মক কিছুকে আকর্ষণ করে। তো ইলেকট্রন এরকম মাইনাস এক্সাক্ট, তার চার্জের একক হচ্ছে কুলম, 1.6 ইন্টু 10⁻19 কুলম, এইটা হচ্ছে তার অরিজিনাল বা অ্যাকচুয়াল চার্জের মান। তার মানে প্রতিটা ইলেকট্রনের চার্জ হয় 1.6 ইন্টু 10⁻19 মাইনাস, কারণ সে ঋণাত্মক আধানযুক্ত। ওকে, প্রোটনের যদি আমরা এক্সাক্ট চার্জ হিসাব করি, সে ধনাত্মক আধানযুক্ত এবং তার চার্জের মানটা ইলেকট্রনের মানের সমান, ইলেকট্রনের চার্জের মানের সমান 1.6 ইন্টু 10⁻19 কুলম, বাট এই ক্ষেত্রে ধনাত্মক, এজন্য প্লাস। আর নিউট্রন, সেটার কোনো চার্জ নাই, এজন্যই তার নাম নিউট্রন, মানে নিউট্রাল থেকে নিউট্রন কথাটা আসছে, মানে সে নিরপেক্ষ, চার্জহীন, এজন্য তার চার্জ হচ্ছে শূন্য।
ওকে, এবার আমরা তার আপেক্ষিক আধান, এগুলা গেল প্রকৃত চার্জ। তো এইবারও দেখতেছি এই সংখ্যাগুলা অড, বলা একটা প্রবলেম, লেখা একটা প্রবলেম। তো এজন্য আমরা এইটাকেও আবার ওই আপেক্ষিক বা একটা রেফারেন্স দিয়ে তুলনা করে নিচ্ছি, যে রেফারেন্স হিসেবে কোনো একটা কিছু সাপেক্ষে তাদের চার্জ কত। তো আবারও সেই সাপেক্ষ হিসেবে আমরা প্রোটনটাকে ধরে নিচ্ছি। তো এবার এখানে যেটা ছিল আপেক্ষিক ভর, সেটা হয়ে যাবে এবার আপেক্ষিক চার্জ, আর এখানে হয়ে যাবে প্রকৃত চার্জ, আর নিচে আসবে রেফারেন্সের চার্জ, যাকে রেফারেন্স ধরছি তার চার্জ, বা সাপেক্ষ ধরছি যাকে। তো অ্যাকচুয়াল চার্জ, ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ হচ্ছে মাইনাস, উপরে বসবে -1.6 × 10⁻19 কুলম। সেটাকে ভাগ দিব, যেহেতু প্রোটনকে আমরা রেফারেন্স ধরে নিছি, প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম। ভাগ দিলে কাটাকাটি যাবে, 1 আসবে, কিন্তু একটা মাইনাস আসবে কারণ এখানে মাইনাস ছিল। তার মানে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ প্রোটনের সাপেক্ষে হবে -1। একইভাবে আমরা যদি প্রোটনের আপেক্ষিক চার্জ নির্ণয় করতে চাই, মানে রেফারেন্সের আপেক্ষিক চার্জ নির্ণয় করতে যাচ্ছি, তার মানে এই ক্ষেত্রে রেফারেন্স উপরেও থাকবে রেফারেন্সের চার্জ, নিচেও থাকবে রেফারেন্সের চার্জ। তো ব্যাপারটা এরকম হয়ে যাবে, এটা আসবে +1। আর নিউট্রনেরটা যদি নির্ণয় করতে চাই, উপরে নিউট্রনের চার্জ 0, নিচে রেফারেন্সের চার্জ যাই হোক, 0কে যা দিয়ে ভাগ করি 0 আসবে। সো নিউট্রনের আপেক্ষিক চার্জ আসবে 0। তার মানে প্রোটনের সাপেক্ষে যদি আমরা তুলনা করতে যাই, তাইলে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ আসে -1, প্রোটনের আপেক্ষিক চার্জ আসে +1, আর নিউট্রনের আপেক্ষিক চার্জ আসে 0। ওকে, তাহলে এই জিনিসগুলো জানার পর এখন আমরা এক্স্যাক্টলি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে এক্স্যাক্টলি আমরা কিভাবে দেখাইতে পারি সেভাবে দেখাবো। এটা হচ্ছে জাস্ট নরমাল প্রতীক লিখছিলাম। তাহলে ওদেরকে এক্স্যাক্ট ওয়েতে যদি দেখাইতে চাই, নিয়মটা এরকম। আমরা যখন এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের এক্স্যাক্ট প্রতীক লিখতে যাব, ইলেকট্রন ই দিয়ে দেখাইলাম, এর চার্জ কত সেটা নিচে লিখতে হয়, ভর কত সেটা উপরে লিখতে হয়। মানে আপেক্ষিক চার্জ কত সেটা নিচে লিখতে হয়, আপেক্ষিক ভর কত সেটা উপরে লিখতে হয় বাম সাইডে। তাহলে তার আপেক্ষিক চার্জ হচ্ছে -1, আর তার আপেক্ষিক ভর দেখে আসছিলাম 0। তার মানে ইলেকট্রনের এক্সাক্ট সংকেতটা হবে এরকম, ই নিচে -1 উপরে 0। ওকে, এরকম প্রোটনের এক্সাক্ট প্রতীকটা যদি আমরা লিখতে যাই, তাহলে জিনিসটা কেমন হবে? আপেক্ষিক চার্জ তার +1, এই নিচে 1, আর তার ভর হচ্ছে 1। তো এরকম, এই এটা হবে তার এক্সাক্ট প্রতীক। এরকম একইভাবে নিউট্রনকে যদি আমরা লিখতে যাই, তাহলে নিউট্রনের ব্যাপারটা হবে এরকম, নিউট্রন তার আপেক্ষিক ইয়া ছিল চার্জ, এবার পাইলাম 0, আর আপেক্ষিক ভর পাইছিলাম 1। এই এভাবে এক্স্যাক্টলি লিখতে গেলে আমরা এভাবে লিখবো, যেটা আমরা ওই যে নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে নিউট্রনকে এভাবে লিখছিলাম। মনে আছে আশা করি সবার। আচ্ছা, এইটুক নিয়ে কোনো সমস্যা আছে কারো? সবার জন্যই কি আমি হ্যাং হয়ে আছি? মনে হয় না। বাকিদের কাছে ঠিকঠাক আছি আমি? আচ্ছা, ওকে। তাহলে এবার হামিম, তোর নেটেই প্রবলেম বোধহয়। তো আমরা এবার পরে আরো কিছু টার্ম পড়তেছি যেগুলো আমাদের দরকার হবে। সেটা হচ্ছে প্রথমে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমাদের যে পরবর্তী জিনিসটা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা নরমালি জেড দিয়ে দেখাই। জেড দিয়ে পারমাণবিক সংখ্যা বুঝাই। ওকে, তো আমরা অলরেডি জেনে, আমি ভর সংখ্যা বলে ফেলছি। আবার
আবার ঠিক ক্লিয়ার হয়ে নে। পারমাণবিক সংখ্যা সেটা ছিল হচ্ছে জেড, যেটা সেটা হচ্ছে শুধুমাত্র প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের মোট প্রোটন সংখ্যাগুলোকে আমরা বলবো তার পারমাণবিক সংখ্যা। তো একইভাবে একটা পরমাণুর মধ্যে প্রোটন আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে। এই প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে আমরা বলবো ওই পরমাণুটার ভর সংখ্যা। তাইলে আরেকটা টার্ম প্রথমটা গেল হচ্ছে পারমাণবিক সংখ্যা। পরমাণু নিউক্লিয়াসের মোট প্রোটন সংখ্যাকে আমরা বলতেছি তার পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা একটা পরমাণুর জন্য নির্দিষ্ট। প্রত্যেকটা পরমাণুর জন্য প্রোটন সংখ্যা নির্দিষ্ট, সো পারমাণবিক সংখ্যাও নির্দিষ্ট হবে। এবার পরেরটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা ভর সংখ্যা বা এটার আরেকটা নাম হচ্ছে, এটাকে এ দিয়ে দেখানো হয়, এটার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা এটাও বলে। তো ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা সেইটা হবে, এটাকে যদি এ দিয়ে দেখাই সেটা হচ্ছে পি আর এন, আই মিন প্রোটন সংখ্যা আর নিউট্রনের সংখ্যা যোগফলকে আমরা বলবো একটা পরমাণুর ভর সংখ্যা। তো একটা পরমাণুর প্রোটন সংখ্যা সবসময় নির্দিষ্ট থাকে, বাট নিউট্রন কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হইতে পারে। সেক্ষেত্রে একই পারমাণবিক সংখ্যা আছে, বাট তার নিউট্রন ভিন্ন হওয়ার কারণে তার ভর সংখ্যা চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে একটা পরমাণুর ভর সংখ্যা বিভিন্ন হইতে পারে, কিন্তু প্রোটন সংখ্যা সবসময় নির্দিষ্ট থাকবে বা পারমাণবিক সংখ্যা সবসময় নির্দিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে আমরা এ দিয়ে বুঝাচ্ছি ভর সংখ্যা আর জেড দিয়ে বুঝাচ্ছি প্রোটন সংখ্যা। তো আমরা এই এ আর জেড দিয়ে একটা পরমাণুর সংকেতকে লিখতে, প্রতীককে লিখতে গেলে ধর আমরা অ্যালুমিনিয়াম লিখতে চাচ্ছি, অ্যালুমিনিয়াম পরমাণু। এর মধ্যে প্রোটন আছে 13টা, এর মধ্যে প্রোটন আছে 13টা, এর মধ্যে প্রোটন আছে 13টা। তো এই লিখলাম। আর এর মধ্যে নিউট্রন আছে হচ্ছে 14টা। তাহলে 13 আর 14 মিলে হচ্ছে 27। তার মানে তার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 27। তো একটা পরমাণুর এক্সাক্ট প্রতীক যদি লিখতে চাই, নিচে লিখব তার প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে 13 এর ক্ষেত্রে, আর উপরে লিখব তার প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। আর যদি কোনো চার্জ থেকে থাকে, মানে ওই পরমাণুর যদি বাইরের শেল থেকে ইলেকট্রন চলে যায় অথবা ইলেকট্রন আসে, সেই চার্জটাকে এই পাশে লিখে দিব। আচ্ছা, তো তাহলে কোনো পরমাণুর প্রতীককে যদি আমরা এক্স দিয়ে দেখাইতে চাই, এক্স হবে পরমাণুর প্রতীক। তার বাম সাইডে নিচে আমরা লিখব হচ্ছে তার জেডটা, আই মিন প্রোটন সংখ্যা। আর বাম সাইডে উপরে লিখব তার এটা, আই মিন তার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এভাবে আমরা একটা পরমাণুর এক্সাক্ট প্রতীক লিখতে পারি। আমরা নিউট্রন সংখ্যাকে প্রতীকের মধ্যে দেখাচ্ছি না, কারণ আমাদের যখন নিউট্রন সংখ্যা বের করে দরকার হবে, আই মিন আমার যদি নিউট্রন সংখ্যা বের করা লাগে, আমরা কি করব, এই এ থেকে জেড বাদ দিয়ে দিলেই হবে। হ্যাঁ ভাই বল। 17 আর হচ্ছে এক এক ক্ষেত্রে, আচ্ছা ওই যে তুই বলতেছিস ক্লোরিনের যে 35.5 এজন্য বলতেছিস, তাই তো? ওই যে যাদের কি বলে আইসোটোপ, যেসব পরমাণুর একাধিক ভরের পরমাণু আছে, তাদের ক্ষেত্রে আমরা এইখানে যে ভরটা দেওয়া থাকে সেটা থাকে গড় আপেক্ষিক পরমাণু ভর। মানে আমাদের ক্লোরিনের দুইটা আইসোটোপ পাওয়া যায়, একটা হচ্ছে ক্লোরিন এরকম 17 আর এটা হচ্ছে 35, আর একটা হচ্ছে ক্লোরিন 37। হ্যাঁ, তারপরে আমরা এইখান থেকে এই ক্লোরিন পরমাণু নিউট্রন বের করতে পারবো, এই ক্লোরিন পরমাণু নিউট্রন বের করে নিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমাকে যদি নর্মালি ক্লোরিন, এই যে এটা আমরা সামনে দেখব যে কিভাবে এখানে 35.5 লেখা যায়। এভাবে যেই সব পরমাণুর এরকম একাধিক আইসোটোপ পাওয়া যায়, তাদের ক্ষেত্রে আমরা ডিরেক্ট এইখান থেকে বলে দিতে পারবো না কয়টা নিউট্রন আছে, কারণ আমি জানি না যে ওই পরমাণুটা আসলে কোন আইসোটোপ। এক্সাক্ট জানার পরে বলতে পারবো। কথা বোঝা গেছে?
আচ্ছা, এটা নিয়ে পেইন নেওয়ার দরকার নাই। তবু আরেকবার একটু বলতেছি। একটু আগেই বলছি যে সবসময় প্রোটন সংখ্যা নির্দিষ্ট থাকে। কিন্তু নিউট্রন ভিন্ন হয়ে যাইতে পারে। এরকম কিছু পরমাণু পাওয়া যায়। যেমন ধর ক্লোরিনের ২ টা টাইপের পরমাণু পাওয়া যায়। একটা একটার মধ্যে ২ টার মধ্যেই প্রোটন ১৭ টাই আছে। কিন্তু একটার মধ্যে নিউট্রন হচ্ছে আ এখানে ১৮ টা নিউট্রন। তার মানে টোটাল ভর হয়ে গেছে ৩৫। আর আরেকটার মধ্যে এইখানে হচ্ছে আ ২০ টা নিউট্রন। এই ক্লোরিনের মধ্যে ২০ টা নিউট্রন। সো এইখানে ভর হয়ে গেছে ৩৭। তো এখন আমি একটা ক্লোরিনের অঙ্ক করার সময় ধর আমাদের বিভিন্ন জায়গায় ম্যাথ করতে হয়। তো ম্যাথ করার সময় আমি কি ক্লোরিনের ৩৫ লিখবো না ক্লোরিনের ৩৭ লিখবো? ভর এটা হচ্ছে কোয়েশ্চেন। এইজন্য আমরা তখন যেগুলা করি এইসব পরমাণুর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি। মানে এখানে যে কথাটা লিখছি এই যে হ্যাঁ, সেইটা আমরা ওই জিনিসটা এটা কিভাবে বের করে এটা আমরা সামনে পড়ব। কিন্তু এখন বলে রাখতেছি যে আমরা নরমালি নিউট্রন সংখ্যা বের করতেছি এরকম আ পারমাণবিক এই ভর সংখ্যা থেকে এই আ ইয়া বাদ দিয়ে আ পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে। সো আমাকে যদি ক্লোরিনের এক্সাক্ট সংকেত বলে দেয়, এই এক্সাক্ট প্রতীক বলে দেয়, কোন ক্লোরিন পরমাণুটা সে আসলে আমাকে দিচ্ছে, তাইলে আমি নিউট্রনটা বের করতে পারব। কিন্তু সে যদি ওই ম্যাথ করার জন্য জাস্ট এরকম একটা ক্লোরিন পরমাণু নিয়ে এভাবে লিখে দেয়, আই মিন আমরা যেটা ম্যাথ করার সময় ইউজ করব, তখন আমি বলতে পারব না এই ক্লোরিনের মধ্যে কারণ এইটা কোন এক্সাক্ট পরমাণু না। এক্সাক্ট পরমাণু হয় এটা অথবা এটা। কথা কি বুঝা গেছে? ওই জিনিসটা হচ্ছে আমাদের ম্যাথ করার সুবিধার্থের জন্য। যে আমরা ৩৫ নিয়ে কাজ করব না ৩৭ নিয়ে কাজ করব। কিন্তু এক্সাক্ট পরমাণু হয় এরকম অথবা এরকম। একটা পরমাণুর মধ্যে কখনোই নিউট্রন সংখ্যা ভগ্নাংশ আকারে থাকতে পারবে না। কথা বোঝা গেছে? নওরিন এবার বুঝছিস? ওকে, ঠিক আছে। আচ্ছা। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের আ ১ম দিককার কিছু জিনিস। আমরা কি রাদারফোর্ডের মডেল শুরু করব? আচ্ছা একটু গল্প বলে আ শেষ করতেছি। আই মিন পরমাণু আ কিভাবে মডেলগুলো আস্তে, আস্তে আসলো রাদারফোর্ডের মডেল আমরা পরের দিন শুরু করব। তো আমরা একটু মানে পরমাণুর মডেল নিয়ে কিভাবে গবেষণাগুলো আস্তে, আস্তে আগাইলো সেটা নিয়ে একটু বলি। একদম ১ম এ আ পরমাণু নিয়ে ১ম এ যে কথা বলছিল সে হচ্ছে ডেমোক্রিটাস। তো ডেমোক্রিটাস বলছিল যে ওই পদার্থের ক্ষুদ্র, ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। তো ডাল্টন এসে ওইটার নাম দিল হচ্ছে পরমাণু। ডাল্টন বলল যে এই পদার্থের এই ক্ষুদ্রতম কণার নামটা হচ্ছে পরমাণু। তো তারপরে যখন এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা নিয়ে জানা গেল, তারপরে আ চিন্তাভাবনা শুরু হইলো যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলা কিভাবে পরমাণুর মধ্যে থাকে? আই মিন পরমাণুর এক্সাক্ট গঠনটা কেমন? তো এইটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দেওয়া শুরু করল। তো কমন একটা মতবাদ সেটা হচ্ছে যে আ তখন প্রচলিত একটা মতবাদ সেটা হচ্ছে থমসন দিল। থমসন। লোকটার নাম হচ্ছে থমসন। সে একটা আইডিয়া দিল যে পরমাণুটা কেমন হইতে পারে। সে আইডিয়া দিল এরকম যে পরমাণুটা অ্যাকচুয়ালি এরকম যে হ্যাঁ, আমি একটু আঁকার চেষ্টা করি। আ এই তোরা কি অথই, সাদিয়া, নরিন পুডিং বানাইতে পারিস? তোরা কেউ পুডিং বানাইতে পারিস কিনা? আচ্ছা গুড। ধর এটা একটা পুডিং আমি মোটামুটি আঁকলাম আরকি। তো পুডিং এর মধ্যে যদি কিসমিস দেওয়া হয় তাইলে এরকম একটা অবস্থা দাঁড়াবে। তো থমসন পরমাণুর গঠনটাকে অনেকটা এভাবে চিন্তা করলো যে পরমাণুর মধ্যে এই যে পোরশনটা লাল পোরশনটা এগুলা হচ্ছে প্রোটন। মানে মেইন যে পুডিং এর অংশটা সেটা হচ্ছে প্রোটন। প্রোটনগুলা এভাবে থাকে পরমাণুর মধ্যে। আর ইলেকট্রনগুলা এই যে পুডিং এর মধ্যে কিসমিস দিলে যে অবস্থা এরকম বিক্ষিপ্তভাবে ছড়ানো অবস্থায় ঠিক এরকম বিক্ষিপ্তভাবে ইলেকট্রনগুলা ছড়ানো থাকে। এইভাবে থমসন ফার্স্টে এই আ এই পরমাণুর মডেলটা দিল। এজন্য এটাকে
এই কিসমিস পুডিং মডেলও বলে। একইভাবে সে এইটাকে আরেকটা ভাবে ব্যাখ্যা দিল, মানে এটাকে এভাবেও বলা যাইতে পারে। ধর এটা একটা তরমুজের কাটা একটা পিস চিন্তা কর। তো এটা হচ্ছে তরমুজের যে লাল পোরশনটা, আর এগুলা হচ্ছে তরমুজের মধ্যে যে বীজ থাকে সেটা। তো এভাবেও চিন্তা করা যায় তরমুজের যে লাল পোরশনটা আছে সেগুলা হচ্ছে প্রোটন। প্রোটনগুলা পরমাণুর মধ্যে ওভাবে ছড়ায় আছে। আর মাঝখানে এই তরমুজের বীজগুলা যেভাবে গাঁথা ঠিক ওভাবে ইলেকট্রনগুলা এভাবে আছে। তো এইটাকে ওই তরমুজ মডেলও বলে বা ওয়াটারমেলন মডেলও বলে। আবার আ কিসমিস পুডিং মডেলও বলে। যাই হোক, থমসন ফার্স্ট এ পরমাণু নিয়ে এভাবে একটা আইডিয়া দিছিল। তো এই আইডিয়াটা ঠিক আছে কিনা, থমসনের কথাগুলা ঠিক আছে কিনা এইটাকে প্রুফ করার জন্য বা আচ্ছা, থমসন যেটা বলছিল সেটা হচ্ছে পরমাণুর মধ্যে প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে। এটা আমরা জানি। তো এটা নিয়ে আইডিয়া দেওয়ার জন্য থমসন বলছিল যে আ সে এরকম একটা ধারণা দিছিল যে পরমাণুর মধ্যে প্রোটনগুলা হচ্ছে একদম আ কন্টিনিউয়াস ভাবে ছড়ানো। মানে যদি আমরা এই যে তরমুজের কথা বললাম, তরমুজ কাটলে যে লাল অংশটা পুরাটা জুড়ে ওটা হচ্ছে প্রোটন। পরমাণুর মধ্যে প্রোটনগুলো ওভাবে আছে। আর ইলেকট্রনগুলা মাঝখানে ওই প্রোটনের মাঝখানে বিক্ষিপ্ত অবস্থায় আছে। এইটা ছিল আ থমসনের কথা। তো এই থমসনের এই মডেলটা ঠিক আছে কিনা, এক্সাক্টলি পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটন গুলা এভাবে আছে কিনা, এইটা দেখার জন্যই রাদারফোর্ড পরীক্ষা চালাইছিল একটা। তো সেইখান থেকেই ওইটাকে রাদারফোর্ডের পরীক্ষা বলা হয়। এবং সেই পরীক্ষাটা কিভাবে চালাইছে এবং সেইটার পর্যবেক্ষণগুলা কি এবং সেইটার মধ্যে সিদ্ধান্ত কি আসছে, সেইটা নিয়ে আমরা নেক্সট দিন দেখব, ডিটেইলস দেখব। তো পিছনের গল্পটা এটা। হ্যাঁ, হ্যাঁ, দেখাইছিলাম। আবার দেখাবো, সমস্যা নাই। তো আজকে এই পর্যন্ত থাকুক। ওকে? ঠিক আছে। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই।